ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। ভারত আর পাকিস্তানের মধ্যে যে সাময়িক যুদ্ধবিরতিটা হয়েছে, যেটাকে অনেকে সিজ ফায়ার বলছি, সিজ ফায়ার নয়। সিজ ফায়ার হলে অ্যাকচুয়ালি কি হয়, সিজ ফায়ার পুরো আলাদা জিনিস। সেটা তার মধ্যে কিছু ফর্মালিটিস আছে, যেখানে দুই পক্ষ কিছু শর্ত দেয় একে অপরকে, দুই পক্ষ সেই শর্তে রাজি হয়, একটা ডকুমেন্ট তৈরি হয়, দুজনে এক টেবিলে বসে, সেই ডকুমেন্টে দুই পক্ষের সিগনেচার থাকে। তো এইসব কিছুই হয়নি, সো ইটস নট এ সিজ ফায়ার। তো সিজ ফায়ার তো হয়নি, যেটা আমাদের প্রাইম মিনিস্টারও বলেছেন যে সিজ ফায়ার নয়। ইভেন এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সও টুইট করে এখানে জানিয়েছে, সিন্স দ্য অপারেশন আর স্টিল আন্ডারগোয়িং। তো এখনো অপারেশন সিন্দুর চলছে, এটা এখনো শেষ হয়নি। তো এই যে সাময়িক যুদ্ধবিরতিটা কেন হলো, এর মধ্যে কি আমেরিকার হাত আছে, থাকলে কেন আছে, এবং এতে কি ভারতের আদৌ সুবিধা হলো, ভারতের কি লাভ হলো? তাছাড়া এই যে সিজফায়ারটা অ্যানাউন্স হলো, তার 3 ঘন্টার মধ্যে পাকিস্তান যে আবার অ্যাটাক করলো, তো এটার কারণ কি? আর মানে অ্যাটাক করে তারপরে আবার সেই অ্যাটাক বন্ধ করে দিল, তারপর থেকে আর কোনো অ্যাটাক নেই। মানে এই টোটাল ব্যাপারটা কি, কারণটা কি, আর কিভাবে হলো, এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু পাকিস্তানের বড় বড় যে বিমান ঘাঁটি, সেগুলো কিন্তু উড়িয়ে দিয়েছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো হলো, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজকে আলোচনা, সেটা হচ্ছে নূর খান এয়ারবেস আর সারগোদা এয়ারবেস। যার মধ্যে নূর খান এয়ারবেস, ওটা ছিল যে পাকিস্তান এয়ারফোর্সের সেন্ট্রাল কমান্ড, মানে ওখান থেকে পুরো পাকিস্তানি এয়ারফোর্সের যা কিছু কমান্ড সব কিছু ওখান থেকে আসে, দ্যাট ওয়াজ দ্য হেডকোয়ার্টার। তো সেটাও ভারত উড়িয়ে দিয়েছে। অ্যাটাকের মাঝেই হঠাৎ করে যে ট্রাম্পের একটা টুইট আসে, এই যে টুইটটা আসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে, অ্যাকচুয়ালি টুইটার তো আর নেই। তো তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে হঠাৎ করে দুই পক্ষই রাজি হয়ে যায় যে যুদ্ধবিরতিতে। ভারত বলে ঠিক আছে, আমরা এখন আর আক্রমণ করব না, পাকিস্তানও রাজি হয়ে যায়। তো হঠাৎ করে এমন কি হলো যেখানে দুই পক্ষই রাজি হয়ে গেল? দেখুন, ট্রাম্পের এই যে টুইটটা, এই টুইটটা বেসিক্যালি ট্রাম্প এখানে বলেছে যে হ্যাঁ, মানে দুজনকেই ধন্যবাদ জানিয়েছে, ভারতকে পাকিস্তানকে। কিন্তু এই যে পার্টটা, it was time to stop the current aggression that could have led to the death and destruction of so many and so much. Millions of good and innocent people could have died. Millions of good and innocent people. এখনো পর্যন্ত জেনারেলি, মানে যত যুদ্ধ হয়েছে ভারত বা পাকিস্তানের মধ্যে বা দুটো দেশের মধ্যে, কোনো যুদ্ধে মিলিয়ন্স অফ পিপল কখনোই মারা যায় না। মানে লক্ষ লক্ষ লোক একমাত্র তখনই মারা যেতে পারে যখন নিউক্লিয়ার ওয়ার হয়। কোনো যুদ্ধে এত মানুষ তখনই মারা যেতে পারে যখন সেটা একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়। তো ট্রাম্পের টুইটের এই যে পোর্শনটা, এটা কিন্তু ইন্ডিকেশন করছে যে তাহলে কি এটা একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছিল। এই যে স্যাটেলাইট ইমেজটা, এই স্যাটেলাইট ইমেজটা হচ্ছে পাকিস্তানের সারগোদা এয়ারবেসের। এয়ার স্ট্রাইক সারগোদা এয়ারবেস, পাকিস্তান। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে রানওয়েটা আছে, দিস ইজ দ্য রানওয়ে। রানওয়ের এই পোর্শনটা ড্যামেজ হয়েছে, এটা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। এবং এই যে সারগোদা এয়ারবেস, এই এয়ারবেসটা কিন্তু শুধুমাত্র রানওয়ে নয়, মানে এই এয়ারবেসের আরো অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের এয়ার স্ট্রাইকে। তো এই সারগোদা এয়ারবেসের এয়ার স্ট্রাইকের সাথে ট্রাম্পের টুইটের কি সম্পর্ক, এবং তার সাথে সাময়িক যুদ্ধবিরতির বা কি সম্পর্ক? সম্পর্কটা বোঝার জন্য ইমেজটা দেখা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কিরানা হিলস। কিরানা হিলস কি? কিরানা হিলস হচ্ছে পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, নিউক্লিয়ার প্রোগ্রামের যে হেডকোয়ার্টার, বা পাকিস্তানের যে নিউক্লিয়ার অ্যাসেট আছে, যে অস্ত্রশস্ত্র, সেইগুলো পাকিস্তান অ্যাকচুয়ালি এই কিরানা হিলসের এখানেই রাখে। বলা যেতে পারে এটা হচ্ছে নিউক্লিয়ার অস্ত্র ভান্ডার পাকিস্তান। আর এই হচ্ছে সারগোদা, এই যে ফাউন্টেন হাউস সারগোদা, এই যে পুরো এরিয়াটা, এই সারগোদা কিরানা হিলস, এই পুরো এরিয়াটার মধ্যে অ্যাকচুয়ালি পাকিস্তানের যে নিউক্লিয়ার অস্ত্র ভান্ডার সেটা রয়েছে।
তো ভারত যখনই সার্গোদায় অ্যাটাক করে, যদিও আমাদের এয়ারফোর্স পরিষ্কার জানিয়েছে তারা কিরানা হিলসে কোনো অ্যাটাক করেন, যদিও কিরানা হিলস আর সার্গোদা খুব কাছাকাছি। যদি পাকিস্তান সার্গোদা এয়ারবেসে কোনো নিউক্লিয়ার অ্যাসেট রেখে থাকে, কারণ যেহেতু কিরানা হিলস আর সার্গোদা এয়ারবেস কাছাকাছি, বা হয়তো কোনোভাবে সার্গোদার মধ্যে থাকা কোনো নিউক্লিয়ার আর্সেনালের মধ্যে, যেহেতু সার্গোদা এয়ারবেসে অ্যাটাক তো হয়েছেই, কোনোভাবে যদি কোনো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফেসিলিটিসে কোনো মিসাইল লেগে থাকে, যার সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, যে টাইমে ভারত অ্যাটাক করে, মানে যে টাইমে সাময়িক যুদ্ধবিরতি হয়, মানে তার কিছু পরে দুটো এয়ারপ্লেন এখানে দেখা যায় পাকিস্তানের মধ্যে, যার দুটোর মধ্যে একটাও পাকিস্তানের নয়। তো ভারতের অ্যাটাক হওয়া যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই, মানে কিছুক্ষণ পরই, কয়েক ঘন্টা পরই এই প্লেনটাকে দেখা যায় পাকিস্তানে। এটাকে বলে রেডিয়েশন স্নিফিং এয়ারপ্লেন। তো যদি কোনো নিউক্লিয়ার আর্সেনালে হিট না হয়ে থাকে, এবার রেডিয়েশন লিক কখন হয়? যখন কোনো নিউক্লিয়ার আর্সেনালে হিট হয়, বা যখন কোনোভাবে কোনো নিউক্লিয়ার অস্ত্র আছে যেটা ব্লাস্ট করে যায়, বা ভুলবশত সেটা সেটা ভুলবশত হোক বা কোনোভাবে হোক, যদি ব্লাস্ট হয়, সেখান থেকেই একমাত্র রেডিয়েশন লিক হয়। আর ইউএস আর্মির এই এয়ারপ্লেনটা কোথাও রেডিয়েশন লিক হয়েছে কিনা সেটা ট্র্যাক করার জন্য ইউজ হয়। তো এটাকে কয়েক ঘন্টা পর পাকিস্তানে দেখা গেছে, এই যে লোকেশন। শুধু তাই নয়, সেকেন্ড আরও একটা এয়ারপ্লেন দেখা গেছে, যেটা হচ্ছে ইজিপ্ট এয়ারফোর্সের। সেটাও দেখা গেছে ইসলামাবাদে ওই একই টাইমে, যেটা অ্যাকচুয়ালি বোরন ক্যারি করছিল। বোরন অ্যাকচুয়ালি ইউজ হয় কি? বোরন ইউজ হয় কোনো জায়গায় যদি রেডিয়েশন লিক হয়, তো সেই রেডিয়েশনের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটাকে কমানোর জন্য, মানে যে কোনো জায়গায় কোনো নিউক্লিয়ার আর্সেনাল যদি ব্লাস্ট হয়, সেখান থেকে যে রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশনের যে ক্ষমতা সেটাকে কম করার জন্য বোরন ইউজ হয়। তো ইজিপ্ট এয়ারফোর্সের এই যে এয়ারপ্লেনটা যেটা বোরন ক্যারি করছিল, সেটাকেও ওই একই টাইমে পাকিস্তানে দেখা গেছে। তো যদি এই দুটো জিনিসকে একসাথে মেলানো যায়, দুই দুইয়ে চার করলে, ব্যাপারটা এটাই দাঁড়ায়, হয়তো এরকম ঘটনা ঘটেছে যে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার আর্সেনাল ছিল সেখানে ভারত হিট করেছে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যার ফলে পাকিস্তানে হঠাৎ রেডিয়েশন লিক হতে শুরু করে দিয়েছে। এবার পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালে হিট করা মানে ডিরেক্ট সেখানে ইউএস নাক গলাবেই, কারণ ইউএসসি অ্যাকচুয়ালি পাকিস্তানকে হেল্প করেছিল এটা ডেভেলপ করতে। তো সাথে সাথে ট্রাম্প টুইট করে, ভারত যে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালে হিট করেছে, সেখান থেকে যেভাবে রেডিয়েশন লিক হচ্ছে, সেটাকে যদি কন্ট্রোল না করা যায়, বা যদি আবার ওখানে সেকেন্ড কোনো অ্যাটাক হয়, তাহলে এই রেডিয়েশনটাকে কন্ট্রোল করা যাবে, তার ফলে প্রচুর মানুষের মৃত্যু হবে। তো যখন এই রেডিয়েশন লিক হয়েছে, ইউএসএর কাছে খবর গেছে, তখন ইউএসএ ব্যাপারটা উভয় পক্ষকে জানায়। পাকিস্তান তো জানতোই, ভারতকেও জানায়। তো ভারত সেটাই মাথায় রেখে, যে যাতে পাকিস্তানের নিরীহ এত মানুষ, পাকিস্তানের যারাই আছে, নিরীহ মানুষ কি নিরীহ নয় সেটা পরের কথা, জেনারেলি এত মানুষের যাতে মৃত্যু না হয় বা যাতে এফেক্টেড না হয়, তাই সাময়িকভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে। আর একটা থিওরি হতে পারে যে ট্রাম্প গোটা, মানে ভোটে জেতার আগে কিন্তু অলরেডি এটা ঘোষণা করে দিয়েছিল যে ট্রাম্প ভোটে জিতলেই ট্রাম্প ইসরায়েল হামাসের যে কনফ্লিক্ট সেটাকে থামিয়ে দেবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবে। তো ট্রাম্প সেটা চেষ্টাও করেছে, কিন্তু কেউই, না ইসরায়েল হামাস না রাশিয়া ইউক্রেন, কেউ ট্রাম্পের কথায় খুব একটা পাত্তা দেয়। তো এটাতে একটা ট্রাম্পের আত্মসম্মানে আঘাত লেগেছে। এবার পাকিস্তান খুব স্বাভাবিকভাবেই, মানে বিলিয়নস অফ ডলার্স আমেরিকার কাছ থেকে প্রত্যেক বছর পায়, মানে বেসিক্যালি আমেরিকার টাকায় পাকিস্তান চলে। তো আমেরিকা তখন দেখলো আমার কাছে এই সুযোগ, ট্রাম্প দেখলো এই সুযোগ, তো তখন ট্রাম্প কি পাকিস্তানের উপর প্রেসার ক্রিয়েট করলো। এবার কি হয়, সিজ ফায়ারের ক্ষেত্রে যদি একটা পার্টি রাজি হয়ে যায়, যদিও সিজ ফায়ার হয়নি, কিন্তু একটা পার্টি যদি রাজি হয়ে যায়, তার যদি কোনো প্রবলেম থাকে, তো বেসিক্যালি অন্য পার্টিও কিছুক্ষণের জন্য হলেও যুদ্ধ বিরতি করে, যুদ্ধটাকে কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে দেয়। তো ভারত পাকিস্তানের ক্ষেত্রে সেটাই হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে তাহলে পাকিস্তান আবার 3 ঘন্টার মধ্যে কেন অ্যাটাক করলো? এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে চায়নার ইনভলভমেন্ট। এবার স্বাভাবিক, চায়না তো চাইছিলই যাতে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, কারণ যুদ্ধ যতদিন থাকবে ক্ষতি উভয়েরই হবে। ভারত পাকিস্তান যদি যুদ্ধ করে, ভারত জিতেও যদি যায়, যতদিন যুদ্ধ হবে ভারতের কিন্তু প্রত্যেক দিন বিলিয়নস অফ ডলারের, মানে হাজার হাজার কোটি টাকার প্রত্যেক দিন লস হবে।
তো চায়না স্বাভাবিক চাইবেই যে যুদ্ধ যেন হয়। এবার চায়না যখন দেখলো যে আমেরিকার কথা শুনে পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করলো, যুদ্ধ থেকে সরে গেল, চায়নার গায়ে লেগে গেল। চায়না তখন পাকিস্তানকে বললো যে আমরা এত টাকার ইনভেস্টমেন্ট করছি পাকিস্তানের মধ্যে, যখনই কোনো সমস্যা হচ্ছে গোটা পৃথিবীর সামনে আমরা গিয়ে পাকিস্তানকে সাপোর্ট করছি, ইউনাইটেড নেশনে আমরা পাকিস্তানকে সাপোর্ট করছি, আমাদের কথা না শুনে হঠাৎ আমেরিকার কথা কেন শুনতে গেল? এখন আমাদের কথা শুনতে হবে, আবার অ্যাটাক করো। তো তখন পাকিস্তান আবার অ্যাটাক করলো। অ্যাটাক করার পর চায়না তখন কি করলো? চায়না তখন পাকিস্তান আর ভারতে অজিত ডোভালকে ফোন করলো, পাকিস্তানের যে ফরেন মিনিস্টারকে ফোন করে এখানে অজিত ডোভালকে ফোন করে বললো যে না, আমরাও চাইছি যাতে সিজ ফায়ার হয়। আমেরিকা বলার পরও তো পাকিস্তান অ্যাটাক করেছে, তার মানে কি? তার মানে গোটা পৃথিবীর কাছে এটা মেসেজ যাবে যে পাকিস্তান আমেরিকার কথাও শোনেনি। তখন চায়না ফ্রন্টে আসবে, চায়না বলবে আমরা সিজ ফায়ার করাচ্ছি, আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের কথা শুনে পাকিস্তান অ্যাটাক করা বন্ধ করেছে, আমেরিকার কথা শুনে না। তো এখানে চায়না বেসিক্যালি একটা গোটা পৃথিবীর কাছে একটা ক্রেডিট নেওয়ার জন্য সিজ ফায়ারের পর যে 3 ঘন্টা পর যে অ্যাটাকটা, এটা চায়নার কথাতেই পাকিস্তান করিয়েছিল, এবং তারপরে চায়নাই আবার পাকিস্তানকে বলে সেটা বন্ধ করেছে, যাতে গোটা পৃথিবীর কাছে চায়না এটা বলতে পারে যে আমাদের জন্য সিজ ফায়ার হয়েছে, আমরা করিয়েছি। সাময়িক যুদ্ধ বিরতি হলো বা যেটা হলো, এতে কি হলো আদতে? ভারতের কি লাভ হলো? মানে আমি বলবো যে মানে ভারতের যা লাভ হওয়ার ভারতেরই হয়েছে। তার প্রথম হচ্ছে যে এর আগে যখনই মানে আমাদের প্রিয়কে নিয়ে নেব বা এই করে দেবো, এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের প্রিয়কে যদি আমরা নিয়েও নিই, বরং লাভের থেকে ক্ষতি বেশি, কারণ প্রিয়কেতে যে 30-40 লক্ষ লোক বাস করে, সবাই তো আতঙ্কবাদী। যে আতঙ্কবাদ করছে আর যে আতঙ্কবাদীকে সাপোর্ট করছে, দুজনেই তো আতঙ্কবাদী। তো পাকিস্তানের লোক তো আতঙ্কবাদীদের সাপোর্ট করে। তো পিওকের লোকগুলো পিওকে নিলে পিওকের মানুষজনকেও নিতে হবে, তার মানে তো আমাদের দেশে আতঙ্কবাদীকে ঢুকিয়ে নেয়। তো পিওকে নিলেই যে পাকিস্তানের টেরোরিজম কমে যাবে তা নয়। আমাদের উদ্দেশ্য ছিল কি, যে পাকিস্তান যে এসে বারবার অ্যাটাক করছে, পাকিস্তান বারবার এই যে জঙ্গি হানা, এখানে এসে নিরীহ মানুষদের মারছে, জঙ্গি হানা করছে, এইটাকে যাতে কোনো রকম ভাবে বন্ধ করা যায়। কখনো কখনো কি হতো যে পুলওয়ামা হলো, তারপর উড়ি অ্যাটাক হলো, বা সার্জিক্যাল স্ট্রাইক হলো বালাকোট, কখনো কখনো এরকম হতো, কিন্তু সবসময় ভারতের কাছে ভয় থাকতো যে পাকিস্তান যদি জঙ্গি হামলা করে, আমরা যদি একটা অ্যাটাক করি পাকিস্তানে, তাহলে কিন্তু আমাদের উপরে ইন্টারন্যাশনাল প্রেশার আসতে পারে। এবার ইন্টারন্যাশনাল প্রেশারটাকে আমাদেরকে নিউট্রালাইজ করতে হবে, যেটা এখন হয়েছে। এখন ভারত পরিষ্কার কি ঘোষণা করেছে, যে যদি পাকিস্তান জঙ্গি হামলা করে, সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখা হবে। মানে কি? মানে পাকিস্তান এর আগে যত ইজিলি জঙ্গিদেরকে এখানে ঢুকিয়ে হামলা করাতো, এখন অত ইজিলি করাতে পারবে না। তার কারণ পাকিস্তানের মাথায় সব সময় থাকবে ভারত অলরেডি পাকিস্তানের যা ক্ষতি করেছে, ঠিক আছে, মানে আমি বলছি খুব কম করে হলেও 30-40 বিলিয়ন US ডলারের ক্ষতি করে দিয়েছে। আর 30-40 বিলিয়ন, $1 বিলিয়ন মানে হচ্ছে আমাদের এখানকার কারেন্সিতে অ্যাপ্রক্স 9,000 কোটি টাকা। এবার একবার চিন্তা করে দেখুন, 30-40 বিলিয়ন যদি পাকিস্তানের ক্ষতি হয়, কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। মানে পাকিস্তানের মাথা সব সময় চলবে যে আমি গিয়ে যদি ওখানে একটা আতঙ্কবাদী হামলায় 5টা নিরীহ মানুষকে হামলা করে ওখানে মেরে দিই, আমার এখানে কিন্তু 40,000 কোটি 50,000 কোটি টাকা ড্যামেজ এসে ভারত করে দিয়ে যাবে। তো এইটা আমি বলবো, এই যে অপারেশন সিন্দুরের সব থেকে বড় সাফল্য হচ্ছে এটা, যে এর আগে পাকিস্তান ভয় পেত না। তার কারণ হচ্ছে জানতো যে অ্যাটাক করবো, কোনো প্রুফ নেই, ভারত কি করবে। এবার কিন্তু ভারত বলেই দিয়েছে যে অ্যাটাক করবে, যখনই দেখবো পাকিস্তানের নাগরিক, যাব গিয়ে ওরকম ভাবে আবার ড্যামেজ করে দিয়ে আসবে, এবং সেই ড্যামেজটা বিশাল ড্যামেজ, যেটা রিকভার করতে পাকিস্তানের হয়তো 5 বছর টাইম লাগে।